নমস্কার। আজকে আমরা আবার ফিরে এলাম স্কাই 18 বাংলায় একটা বিশেষ অনুষ্ঠানে। পৃথিবীর মধ্যে মাতৃভাষার মাতৃভাষার অধিকার রক্ষার্থে আত্মত্যাগের ইতিহাসের গৌরবের যে ভূমি বাংলাদেশের পরি আমাদের এই বরাক উপত্যকা। মাতৃভাষার ইজ্জত রক্ষার্থে আত্মপ্রত্যয়ের শিক্ষা নিতে এবং নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার অভিপ্রায় নিয়েই 15টি তাজা প্রাণ 3বারে এই বরাক উপত্যকার মাটিতে আত্মাহুতি দিয়েছে। সেই শহীদদের শ্রদ্ধা জানাই। তৎকালীন করিমগঞ্জ আজকে শ্রীভূমি শহীদের রক্তে রঞ্জিত। এখানে 17 আগস্ট বিজন চক্রবর্তী, বাচ্চু চক্রবর্তী 72 মাতৃভাষার অধিকার রক্ষার্থে আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছেন। 21শে জুলাই 86 আসাম সরকার, তৎকালীন প্রফুল্ল মহন্ত নেতৃত্বাধীন অগপ সরকার সেবা সার্কুলার চালু করে শিক্ষার মাধ্যম সমস্ত আসামে বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা সহ বড়োল্যান্ড সহ সমগ্র অসমে শিক্ষার মাধ্যম অসমীয়া ভাষায় করার জন্য একটা সার্কুলার জারি হয়। যে সার্কুলার নিয়ে সমগ্র বরাক উপত্যকা আন্দোলনে মেতে উঠে গঠিত হয় সংগ্রাম কমিটি। তৎকালীন করিমগঞ্জের যে সংগ্রাম কমিটি, সেই সংগ্রাম কমিটির অন্যতম যোদ্ধা, সম্ভবত দাদা আপনি বোধহয় জয়েন্ট সেক্রেটারি, সাধারণ সম্পাদক ছিলেন বোধহয় কমিটির, সংগ্রাম কমিটির প্রেসিডেন্ট, আপনি প্রেসিডেন্ট, ভাষা শিক্ষা ছাত্র সংগ্রাম সমিতি ছাত্র সংগ্রাম প্রেসিডেন্ট। আর মিশন দা বোধহয় মিশন দা অরুণাংশ ভট্টাচার্য। তো তখন ভাষা সংগ্রাম ছাত্র যে কমিটিটা, আন্দোলন কমিটিটা গঠিত হয়েছিল, সভাপতির দায়িত্ব পালন করেছিলেন শ্রীযুক্ত রজত চক্রবর্তী মহাশয় এবং যুগ্ম সম্পাদক ছিলেন আইনজীবী অরুণাংশু ভট্টাচার্য এবং আজকের বিজেপি নেতা, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ বিশ্বন রঞ্জন দাস মহাশয়। রাত পোহালেই 21শে জুলাই, এই জুলাই আমাদের জগন যিশুকে কেড়ে নিয়েছে। জগন যিশুর আত্মাহুতির উপর তৎকালীন পুলিশ প্রশাসন, করিমগঞ্জের জনৈক মহন্ত বাবু ছিলেন করিমগঞ্জ থানার ওসি, অফিসার ইনচার্জ, তার নেতৃত্বে সমগ্র শহরে এবং শহরতলিতে যারা সেই ভাষা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের উপর তাণ্ডব হয়েছিল। বিখ্যাত মৃৎশিল্পী প্রাণবল্লভ পাল, প্রতিমা শিল্পালয়ের আরো কজন, এ ধরনের ছাত্র যুবরা প্রাণ বাঁচাতে আত্মগোপন করেছিলেন। আমাদের প্রয়াত বিজেপি সভাপতি রথীন্দ্র ভট্টাচার্য মহাশয়, তিনিও নিগৃহীত হয়েছেন। আজকে সেই দিনের আত্মাহুতি, শহীদের আত্মাহুতি বৃথা যায় না। শহীদের উত্তরাধিকার বহন করতে হয়। শহীদ স্মরণে জীবনে মরণে রক্তের ঋণ শোধ করো। আজকে সন্ধ্যায় শুরু হবে প্রদীপ দিয়ে পথ চলা। সেই পথ চলার আগে সেদিনের বিষয়টা নিয়ে আমি মাননীয় রজত চক্রবর্তী মহাশয়ের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, সেদিন কোন প্রেক্ষিতে, কোন পরিস্থিতিতে আপনারা ভাষা আন্দোলন করার প্রয়োজনটা মনে করেছিলেন? নমস্কার। স্কাই 18-এর দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের মাতৃভাষা বাংলা এবং বাঙালির যে অস্তিত্ব
রক্ষার যে লড়াই প্রাক স্বাধীনতা থেকে শুরু করে 1951, 1961, 1972, 1986, এরপর 93-তে হয়েছে মণিপুরি মণিপুরি ভাষা সুদেষ্ণা শহীদ হয়েছেন। শহীদ হয়েছেন। তো 1983-84 সালে আমি করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম এবং সেই সময় প্রাক্তন সাংসদ এবং 4 বারের বিধায়ক উত্তর করিমগঞ্জ থেকে মিশন রঞ্জন দাস মহাশয়, উনিও সংসদের সদস্য ছিলেন এবং আপনারা সবাই যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা জানেন যে তৎকালীন যে আসামের পরিস্থিতি ছিল, যে আসামের মধ্যে 60 লক্ষ বিদেশি রয়েছেন এবং আসামে একটা প্রতিষ্ঠিত সরকার ছিল হিতেশ্বর শইকীয়াদীর নেতৃত্বে এবং আশু সভাপতি ছিলেন প্রফুল্ল কুমার মহন্ত। এবং আপনাদের হয়তো মনে আছে যে তৎকালীন রামকৃষ্ণনগরে সাগর এবং দীপক বলে, হ্যাঁ, ছাত্র আন্দোলনের সাগর দীপক, হ্যাঁ হ্যাঁ, শহীদ হয়েছিলেন ছাত্র আন্দোলন করতে গিয়ে এবং তখন তাদের কিন্তু জেল হয়েছে অনেক বছর পর রায় হয়ে। এবং ধন্যবাদ জানাই এই জন্য যে শ্রীনিবাসকর, যিনি সিপিএম এর সাধারণ সম্পাদক ছিলেন, ডক্টর গিরিধারী করের ভাই ছোট ভাই, তারা কিন্তু এর পেছন ছাড়েননি, শেষ পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত তারা মামলাটা লড়েছেন। তো আমি তখন বরাক উপত্যকা ভিত্তিক ছাত্র সংগঠন তৈরি করা হয়। নন্দন ভট্টাচার্য জিসি কলেজ, তিনি হন সভাপতি এবং আমি সমগ্র বরাক উপত্যকা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। তো তখন আশুর টিমকে নিয়ে প্রফুল্ল মহন্ত নেতৃত্বাধীন বৃগফুকন, বৃন্দাবন গোস্বামী, ওরা তো তখন সরকারে এসে গেছে। তো না 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 না, তখন সরকার আসেনি, তখন আন্দোলন চলছে। আমি প্রেক্ষাপটটা বলছি কিভাবে সরকারে তারা আসলেন, এর ঠিক আগের আসাম আন্দোলন হয়েছে, নেলিগাঁওপুরের মতো ঘটনা ঘটেছে, হাজার হাজার মানুষের রক্তগঙ্গা বয়েছে, সেটাই বলেছে। না আপনাদের আন্দোলনটা তো আমি আপনাকে হস্তক্ষেপ করছি যে ভাষা সার্কুলারের উপর নির্ভর করেই তো সেই উত্তাল হয়েছিল সেই আন্দোলনটা, ওই দিকটা আপনি টাচ করলেন। ঠিক আছে। তো 1985 ইংরেজির 16ই ডিসেম্বর নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে আশু দাবি করেছিল যে একটা অবৈধ সরকার, এই সরকার ভেঙে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল দিল্লিতে। আশু গণসংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং আশু গণসংগ্রাম পরিষদ পরবর্তীতে গঠন করা হয়েছে। তো হওয়ার পর নির্বাচনের দিন ঘোষণা হলো 16ই ডিসেম্বর 1985 ইংরেজি। নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রফুল্ল মহন্ত নেতৃত্বাধীন সরকার গঠন হলো। সরকার গঠন হওয়ার 85-র 16ই ডিসেম্বর নির্বাচন হলো এবং 12 ফেব্রুয়ারি 1986 ইংরেজি, অন দ্যাট পার্টিকুলার ডেট, সেই দিন তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী জারি করলেন যে সমগ্র আসামে শিক্ষার মাধ্যমটা হবে অ্যাসামিজ। তো এই ভাষা সার্কুলারটা তো আরেকটু আমি পেছনে যেতে চাইছি, সেই ভাষা সার্কুলারটা তো 72 ইংরেজিতেও ছিল, ওটা স্থগিত ছিল, বাতিল হয়নি। তো আপনার আলোচনা সেই প্রেক্ষাপটটা একটু আনলে ভালো। আনবো। তো 61-র আন্দোলন এর প্রেক্ষাপট আমরা সবাই জানি, 11 জন শহীদ হয়েছেন। আন্দোলনের কেন্দ্রবিন্দু কিন্তু ছিল করিমগঞ্জ। এটা আমি জানি না আজকের যারা যুব প্রজন্ম, ছাত্র সমাজ, তারা কতটুকু জানেন। আন্দোলনের কেন্দ্রবিন্দু করিমগঞ্জ থেকে সেদিন অগ্নিস্ফুলিঙ্গ উঠেছিল এবং দুর্লভচড়া থেকে যে পদযাত্রাটা হয়েছিল, আজ পর্যন্ত এত বিশাল পদযাত্রা হয়নি। যদিও পরের বছর আমার জন্ম 62-তে, আমরা যা ইতিহাস পড়েছি বা আমার বাবা বা অন্যান্য মানুষের মুখে যা শুনেছি, যে তখনকার সময় প্রায় 30-40 হাজার মানুষ পদযাত্রা করে এসেছিলেন। ঠিক আছে, সেই 61-র ভাষা আন্দোলনে। তো 61-তে আমার বয়স তখন 2।
আহা, আমার বয়স তখন 2, আমি ইতিহাসের কথা বলছি, হ্যাঁ হ্যাঁ আমার বাবার কাছ থেকে হুম, শুনে। তো আর বিশেষ করে আজকে একটি নাম আমাকে এই আলোচনায় না নিলেই নয়, সেটা হচ্ছে স্বর্গীয় রথীন্দ্রনাথ সেন। হ্যাঁ, হ্যাঁ, 61টির ভাষা ভাষা আন্দোলনে আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিলেন, যে নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম অন্যতম একজন ছিলেন নিশীথ রঞ্জন দাস নিশীথ মহাশয়। রঞ্জন দাস, সবাই ছিলেন অসুস্থ তিনি, অসুস্থ। তো 86-র 12ই ফেব্রুয়ারি যখন সার্কুলারটা জারি করা হলো, এবং জারি করার পর মোটামুটি ভাবে এটা একটা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করলো তৎকালীন সরকার, যে এটা বাধ্যতামূলক হিসাবে গ্রহণ করতেই হবে। তৎকালীন বরাক উপত্যকায়, বিশেষ করে বরাক উপত্যকার ছাত্র সমাজ, যুব সমাজ, আমি তো সম্পূর্ণ ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত, ছাত্র আন্দোলনের সঙ্গে পুরোপুরি ভাবে জড়িত। আমরাও তখন আন্দোলনে দাঁড়া বাঁধতে লাগলো বরাক উপত্যকার বিভিন্ন জায়গায়, বিশেষ করে করিমগঞ্জে। 21-এর যে ইয়েটা, 86-র যে আন্দোলনটা, এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু কিন্তু করিমগঞ্জ। তো তখন ভাষা ও শিক্ষা ছাত্র সংগ্রাম সমিতি নামে একটা সংগঠন গঠন করা হলো, যে সংগঠনের সভাপতির দায়িত্ব দেওয়া হলো আমাকে। মিশন রঞ্জন দাস ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে উনি ছিলেন। এবং পরবর্তী আপনি অরুণাংশু ভট্টাচার্যের কথা বলেছেন, অরুণাংশু ভট্টাচার্য এই ভাষা সংগ্রাম ছাত্র সংগ্রাম সমিতির কমিটিতে ছিলেন না। তো এইভাবে তিনি কিন্তু জড়িত ছিলেন না এই সংগঠনে। তো পরবর্তীকালে আমরাও জড়িত ছিলাম, কিন্তু আমরা ছোট, সবাই তখন আন্দোলন দানা বাঁধতে লাগলো। আমাদের ভাষা শিক্ষা ছাত্র সংগ্রাম সমিতির পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা কার্যসূচি গ্রহণ করলাম। কখনো বা মশাল মিছিল, কখনো বা পথসভা, কখনো বা স্কুল কলেজ বয়কট, এইভাবে বিভিন্নভাবে। এবং আমরা আমাদের তরফ থেকে করছি একইভাবে আজকে এআইডিএসও, এসএফআই, এবং সর্বোপরি রয়েছে বরাক উপত্যকা সংগ্রাম সমন্বয় সমিতি, যেটা ছিল মিহিরলাল রায়, শিলচর। এইভাবে আন্দোলন দানা বাঁধতে লাগলো। দানা বেঁধে যতদিন এগুলো আন্দোলনের পরিধি তত বেশি বিস্তার করতে লাগলো। একটা সময় তখন করিমগঞ্জের জেলা উপায়ুক্ত ছিলেন সুভাষ দাস ছিলেন। তো সুভাষ দাসের কাছে তখন একটা মেসেজ আসলো সরকারের তরফ থেকে, যে a team of ministers under the leadership of বৃন্দাবন গোস্বামী, who was the education minister then, তখন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, যার বিভাগ থেকে এই সার্কুলারটা জারি করা হয়েছে, তারা আন্দোলনে যারা জড়িত আছেন, আন্দোলনকারী যারা আছেন, তাদের সঙ্গে আলোচনায় বসতে চান। আমরা জেলা উপায়ুক্তকে বললাম যে তারা আসতে পারেন, কিন্তু আমরা তাদের সঙ্গে সরাসরি আলোচনা করব। তখন করিমগঞ্জ সার্কিট হাউসে এই এডিশনাল যে ইয়েটা তখন ছিল না, তখন মূল সার্কিট হাউস এই উপরে ওনারা আসলেন, আমাদেরকে নিয়ে যাওয়া হলো। আমরা সেখানে প্রথমই আলোচনার সূত্রপাতটা আমি করেছিলাম। আমি সেখানে উপস্থিত ছিলেন বৃন্দাবন গোস্বামী এবং শহীদুল আলম চৌধুরী এবং সিরাজুল হক, তিনি তখন মন্ত্রী ছিলেন। তিনি তখন, এবং আরো দুঃখজনক যে ঘটনাটা, তিনি বলেছিলেন বরাকের মানুষের ভাষাটা বাংলা ভাষা নয়, ওটা বরাকি ভাষা। শ্রদ্ধেয় আমাদের সমাজ বিজ্ঞানের সুজিত চৌধুরী মহোদয় একটা বই পর্যন্ত লিখেছিলেন তাকে চ্যালেঞ্জ করে। বা আমাদের আজকে নেই প্রয়াত ইমাদউদ্দিন বুলবুল সাহেব দেশি ভাষা বা বিদ্যাজার বইটা লিখেছিলেন। তো ওটাও তো আমাদের দুর্ভাগ্য।
দুর্ভাগ্য, বরাকের ইতিহাস না জানা মানুষটা না, বরাকে ক্ষমতার অঙ্গনে রয়েছে। এটাই আমাদের ভাগ্যের, আমাদের দুর্ভাগ্য, ভাগ্যের পরিহাস যাকে বলে। তো আমি যখন আলোচনার সূত্রপাত আমাকে বলা হলো টু ইনিশিয়েট দ্য ডিসকাশন, অ্যাকর্ডিংলি আমি যেহেতু মন্ত্রীদেরকে আমি সম্বোধন করলাম, সম্বোধন করে আমি বললাম যে আমাদের প্রথম এবং শেষ আলোচনার কেন্দ্রবিন্দু এটাই যে প্রথমে আপনারা সার্কুলারটা উইথড্র যদি করেন, সার্কুলার যদি সরকারের পক্ষ থেকে উইথড্র হয়, দেন ফার্দার ডিসকাশন মে টেক প্লেস। এটাই ছিল আমার বক্তব্য, প্রথম এবং শেষ বক্তব্য। মন্ত্রীরা আমাদেরকে বিভিন্নভাবে সেখানে ডিসকাশন এগিয়ে নেওয়ার চেষ্টা করলেন, আমরা মানলাম না। আইদার দিসপুর থেকে WT মেসেজ জেলা উপায়ুক্তের মধ্যে আসুক, বলে ইয়েস রাইট নাও সার্কুলার উইথড্র করা হলো, সার্কুলার ইজ উইথড্রন, এবং এরপর অন্য ডিসকাশন আমরা বা এই ব্যাপারে আলাপ আলোচনা আমরা করতে রাজি আছি। এই পয়েন্টে তো তারা আর রাজি হলেন না, সেখানে কোনো আলোচনা আর হলো না। ওনারা বললেন যে আমরা গিয়ে আলোচনাটা বন্ধ হয়ে গেল, আর কোনো ফার্দার কোনো আলোচনাই হয়নি। কারণ আমরা একটা পয়েন্টই দিয়েছি, বলে ফার্স্ট অফ অল প্রথমে সার্কুলারটা উইথড্র করতে হবে। এই বাংলা ভাষার জন্য 61তে 11 জন বাংলা মায়ের সন্তান শহীদ হয়েছেন, এবং এটাকে স্বীকৃত, বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে বরাক উপত্যকার মাধ্যম বাংলা থাকবে বলে। থাকবে তো, কারণ 11 জন শহীদের মৃত্যুবরণ করার পর শাস্ত্রী ফর্মুলা লাল বাহাদুর শাস্ত্রী এসেছিলেন, কেসি পন্ত ছিলেন, আলোচনা হয়েছে, দিল্লিতে প্রতিনিধি দল গিয়েছিলেন। আমাদের করিমগঞ্জের তৎকালীন করিমগঞ্জের সেই প্রতিনিধি দলে 2 জন ছিলেন প্রতিনিধি, প্রয়াত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব, যিনি দেওবন্দের শিক্ষার্থী, দেওবন্দের আরবি শিক্ষায় শিক্ষিত মানুষ, কিন্তু বাংলা ভাষার জন্য তিনি প্রায় বারবার তিনি আক্রান্ত হয়েছেন বাংলা ভাষা সংগ্রাম করতে গিয়ে। এবং সেই ইয়েতে ছিলেন আমাদের প্রয়াত সাংবাদিক ভূপেন্দ্র কুমার সিংহ মহাশয়, দিল্লিতে গিয়েছেন। তো ত্রিভাষা ফর্মুলায় তো আমাদের এখানে তারা পারে না, অসমিয়া পারে না। এই জন্য আমি ইয়েটা দিয়েছিলাম, এই পয়েন্টটা এনে যে অলরেডি দিস ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেড বাই দ্য গভর্নমেন্ট ইটসেলফ ইন দ্য ইয়ার 1961, এবং এটাকে স্বীকৃতি দিয়ে বলা হয়েছে যে বরাক উপত্যকার মাধ্যম, দ্য মিডিয়াম অফ এক্সচেঞ্জ অফ মিডিয়াম, সেটা বাংলা থাকবে। এবং যদি এটা হয়ে থাকে, আজকে কেন এই সার্কুলারটা অসাংবিধানিক, অবৈধ, দ্যাট উইল হ্যাভ টু বি উইথড্রন ফার্স্ট, দেন আমরা অন্য কোনো আলোচনায় এগোতে পারি। তো সেদিন আপনাদের আলোচনাটা ব্যস্ত গেল, আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমাদের আন্দোলন চলতে থাকলো। 11 জুলাই, 11th জুলাই, দ্য হিস্টোরিক্যাল ডে, সেদিন আমরা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সেই দিনের সিদ্ধান্ত হলো যে 11 জুলাই আমরা, যেহেতু সরকার সেটা উইথড্র করছে না, মন্ত্রীরা এখান থেকে ঘুরে গিয়ে কোনো রিপ্লাই দিলেন না, উইথড্র করলেন না, কাজেই আমরা এই সরকারের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আইন অমান্য আন্দোলন করবো 11 তারিখ, 11 জুলাই। মানে 86-র 11 জুলাই সংগ্রাম কমিটি সেই সিদ্ধান্তটা নিল যে আইন অমান্য আন্দোলন হবে গোটা বরাক উপত্যকা জুড়ে। তো হাইলাকান্দি এবং কাছাড় জেলার লোক বা সংগ্রাম কমিটিও তো ছিলেন আপনাদের না। এক মিনিট, সেদিনের আইন অমান্য আন্দোলনটা গোটা বরাক উপত্যকায় ছিল না, করিমগঞ্জ ভিত্তিক ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম, কারণ আমরা আমাদের জেলাকে যাতে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এটার চেষ্টা করি। শিলচর থেকে পরে সমন্বয় হয়েছে, বিনীলাল রায় ওনারা এসেছেন। তো আইন অমান্য আন্দোলন হলো জেলা উপায়ুক্তের কার্যালয়, কোলাপসিবল গেট, এখন যেটা দেখছেন আপনারা, সেই কোলাপসিবল গেটে আমরা প্রায় 22 থেকে 24 জন আমরা ছিলাম। মানে মূল গেটের সামনে, মানে এইদিকে, আর ভেতরে সিআরপিএফ ছিল, এপিটিএফ ছিল, এবং তৎকালীন একজন সাব ইন্সপেক্টর, নাম নিশ্চয় সবাই জানে করিমগঞ্জের তৎকালীন যারা ছিলেন, কে বড়া,
কেকে বড়া হ্যাঁ। তো পরবর্তীতে ডিএসপি হয়েছিলেন। তো ওনারা ছিলেন। তখন সেখানে মারাত্মকভাবে লাঠি পেটা করা হলো, লাঠিচার্জ হলো। লাঠিচার্জ হওয়ার পর আমাদেরকে সেই স্পট থেকে নিয়ে যাওয়া হলো করিমগঞ্জ পুলিশ স্টেশনে। মানে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে আপনার সঙ্গে নেতৃত্বের মধ্যে আর কে গ্রেপ্তার হয়েছিলেন? আমাদের মধ্যে অনেকেই এর মধ্যে নেই। বনবীর চৌধুরী, হ্যাঁ মারা গেছেন। বনবীর চৌধুরী সুগার মিলে চাকরি করতেন, প্রয়াত হয়েছেন। পরবর্তীকালে হোলসেল কোঅপারেটিভ ছিলেন। হ্যাঁ, বনবীর চৌধুরী, আরো অনেকেই ছিলেন। শঙ্কর বণিক থেকে এআইডিএসও করতেন। এইভাবে এখন লায়ন্স ক্লাবের কর্মকর্তা। তো এইভাবে অনেকেই গ্রেপ্তার হয়েছেন। তো নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর শারীরিক অবস্থা যাদের মারাত্মকভাবে খারাপ হয়েছে তাদেরকে সেখান থেকে রেফার করা হলো সিভিল হসপিটাল। সেই সিভিল হসপিটাল রেফার যখন আমার ছোট ভাই ছিল সেদিন, রণবীর চক্রবর্তী, এখন যে শিক্ষক, তো সেও সেই আন্দোলনে ছিল, সেও গ্রেপ্তার হয়েছিল। এবং করিমগঞ্জ সরকারি হাসপাতাল থেকে আমাদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করা হলো। পরমেশ্বর মহন্ত তখন ছিলেন করিমগঞ্জে ওসি। তো টোটাল 4 জন না 5 জনকে রেফার করা হলো। সেই রেফারের মধ্যে আমিও ছিলাম, কারণ আন্দোলনের পরবর্তী অধ্যায় চালাতে হবে। এখন বলতে সেটা দ্বিধা নেই, কারণ আন্দোলন তো সীমিত হলে চলবে না। আমাদেরকে যদি ইনডিফিনিট পিরিয়ডের জন্য রেখে দেয় তাহলে আন্দোলনটা তো এগিয়ে যেতে হবে। আর যেহেতু আই এম হোল্ডিং দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট, সভাপতির দায়িত্বে আছে, কাজেই আমার তো তাদের সঙ্গে আলোচনা রাখতে হবে। সেদিককে লক্ষ্য রেখে সরকারি হাসপাতালে আমাকে পাঠানো হলো। তখন 11 তারিখের পর 15 জুলাই আমাদের নিঃশর্ত মুক্তির দাবিতে করিমগঞ্জে জেল বড় আন্দোলন হলো। আমাদের নিঃশর্ত মুক্তি। তখন জনগণের সাড়া কিভাবে? প্রচুর পরিমাণে সাড়া, হিমশিম খেয়ে গিয়েছিল প্রশাসন। কারণ এই পরিমাণ মানে ক্রাউড হয়েছিল যে তারা জেল বা করিমগঞ্জ পুলিশ স্টেশনে জায়গা দেওয়ার মতো ক্ষমতা নেই। গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠের মধ্যে আমিও ছিলাম তখন। মানে মেয়েলোক, মানে ছাত্রী থেকে সবাই উত্তেজিত অবস্থা। কারণ কেন? নিঃশর্ত মুক্তি দিতে হবে। এনিওয়ে 15 তারিখ গেল। 15 তারিখে অবশ্য গ্রেপ্তার মানে টেম্পোরারি অ্যারেস্ট করে আবার বিকাল দিকে ছেড়ে দেওয়া হলো। ওরা বলেছিল যে পিয়ারবন্ডে যাওয়ার জন্য, তখন নেতৃত্ব মানে যে আপনারা ছেড়ে দিন। না, আপনারা ছেড়ে। আর আমি ছিলাম ওখানে, এবং বাধ্য হলো তারা। বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে। তারপর 15 তারিখ যাওয়ার পর 16-17 তারিখে একটা মেসেজ আসলো আমাদের কাছে যে চিফ মিনিস্টার is coming on 21st and he desired to meet with the agitator. মানে মুখ্যমন্ত্রী করিমগঞ্জ আসছে, মেসেজ দিয়েছিলেন জেলা গভর্নমেন্টের পক্ষে যে আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী। আলোচনায় বসতে আমরা বলেছিলাম হ্যাঁ ঠিক আছে, কিন্তু এট দ্য সেম টাইম আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা ধারণা নিয়ে যাওয়া উচিত যে করিমগঞ্জ জেলা এবং বরাক উপত্যকার মানুষ এই সার্কুলারের বিরুদ্ধে অগ্নিগর্ভ হয়ে আছেন। এর একটা প্রতীকী যাতে আমরা প্রটেস্ট করতে পারি, যার দরুন সমস্ত করিমগঞ্জ শহরে কালো পতাকা, কালো ফ্ল্যাগ, কালো বেজ এগুলো ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হলো। এবং একদম সাইলেন্টলি, একদম শান্তিপূর্ণ ছিল। তো অ্যাকর্ডিংলি 21 জুলাই আসলো। 21 জুলাইয়ের দিন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার আসলো। হেলিকপ্টার তখন হেলিকপ্টার নয় বোধহয়, হেলিকপ্টার এসেছিলেন গভর্নমেন্ট স্কুল মাঠে। আবার তো ওদিকে দুবড়ি হয়ে গেছেন, যাওয়ার সময় হাইলাকান্দি গেছেন, গেছেন বাইরে, কিন্তু বাইরে মানে দুবড়ি হয়ে পাহাড় লাইন বলে একটা রাস্তা ছিল,
এই গান্ধাই হয়ে ওদিকে বেরোতো, নিলামবাজার হয়ে। এখানে হেলিকপ্টারে এসেছেন, হেলিকপ্টারে এসে এখানে ল্যান্ড করেনি, হেলিকপ্টারটা বোধহয় মাইজদির ওই সাইডে, সম্ভবত এইদিকে, সম্ভবত ওখানে কোনো কারণে ল্যান্ড করেছে। তো হেলিকপ্টার আসার প্রায় 30 থেকে 35 মিনিটের মাথায় হঠাৎ আওয়াজ শোনা গেল। আপনারা তো এগিয়ে গিয়েছিলেন। না না, একটা ক্রাউড, আমি তো হসপিটাল, আপনি হসপিটাল, মানে একটা ক্রাউড কিন্তু এগিয়ে গিয়েছিল ট্রেজারি অফিস পর্যন্ত কালা পতাকা দেখিয়ে। একটা ক্রাউড ছিল ট্রেজারি অফিসের সামনে, হ্যাঁ হ্যাঁ, আরেকটা ক্রাউড ছিল এইখানে সামনে, এবং একদম মানে সাইলেন্টলি ছিল, কোনো ধরনের কোনো উত্তেজনা ছিল না। না না, আমি ছিলাম এবং আমি তখন এসওয়াই করতাম, যে সেই অবস্থাতে তখন মনীষ ভট্টাচার্য স্বাধীনতা সংগ্রামী, সিপিএম অফিসটা ছিল সেই নদীর পারে, ওই টিনের চালা ছিল। এই গুলি হওয়ার পর তিনি বলেছিলেন যে চলে যাও, করিমগঞ্জের অবস্থা ভালো নয়। তখন আমি কানাই বাজার আমার বাড়িতে চলে গেছিলাম, যে একদম শান্তিপূর্ণ, আমি নিজে দেখেছি আমরা, এবং দলমত নির্বিশেষে সব দলের মানুষ ছিলেন, সব দলের মানুষ, সব দলমত নির্বিশেষে সবাই। তখন কিন্তু এজিটেটরের সংখ্যা অত্যন্ত কম ছিল, কম ছিল, এজিটেটরের সংখ্যা বেশি ছিল না, একদম বেশি ছিল না। সাইলেন্টলি প্রোটেস্ট করছিল, এবং মুখ্যমন্ত্রী এসে সার্কিট হাউসে আছেন, হ্যাঁ, একদম সাইলেন্টলি চলছে। মাঝে মধ্যে দুই একটি স্লোগান হচ্ছে, হ্যাঁ, যে আমাদের দাবি মানতে হবে, হ্যাঁ, ভাষা সার্কুলার উইথড্র করতে হবে, এই কথাগুলো। অল অন এ সাডেন, উইদাউট এনি প্রভোকেটিভ এনিথিং, হঠাৎ করে গুলি, মানে গুলির আওয়াজ শোনা গেল। এবং গুলির আওয়াজ শোনার পর পিডব্লিউডি অফিসের সামনে দুটি তাজা প্রাণ একদম মাটিতে লুটিয়ে পড়ল। এবং শুধু তা নয় তো, যে ভয়ানক অবস্থা, যে পরিস্থিতি ছিল, যে তখন কলকাতা থেকে একটা খুব নামকরা সাময়িকী বেরোতো প্রতি মাসে, প্রতিক্ষণ। সেই প্রতিক্ষণ সেখানে লিখেছিল যে এখানে লাশগুলো গায়েব করার চেষ্টা করা হয়েছিল, এবং পুলিশ তার গাড়িতে সেই দুটো লাশ, জগন এবং যিশুর লাশ তুলে নিয়েছিল। তখন আমাদের নবস্ব লোপামুদ্রা চৌধুরী তিনি টেনে নামিয়ে লাশগুলো, না হলে শহীদ বলে আজকে আমরা স্বীকৃতি দিতে পারতাম না জগন যিশুকে। তখন লাওয়ারিস, মানে নিরুদ্দেশ দুটা মানুষ, লোপামুদ্রা চৌধুরী টেনে নামিয়েছিলেন। সেদিনের উনার যে ভূমিকা, সেটা আমি বললে হয়তো খুব একটা বেশি হবে না। সেদিন তিনি দুর্গার ভূমিকা, হ্যাঁ, প্রতিক্ষণ দুর্গাই লিখেছিল, প্রতিক্ষণ যে ক্যাপশনটা করেছিল তার ছবি দিয়ে লোপামুদ্রা চৌধুরী এবং দুর্গাই লিখেছিল। হ্যাঁ, আমি আজকে প্রতিক্ষণের সেই ওয়ার্ডটা আমার মনে নেই, কিন্তু আমি বলছি যে তিনি সেদিন মানে রণংদেহী দুর্গার রূপ ধারণ করেছিলেন। এখান থেকে জগনের লাশটা নিয়ে রাখা হয়েছিল, আমি হসপিটালে যে বেডে ছিলাম সেই বেডে রাখা হলো। আমি দেখতে পাচ্ছি, মানে এই সাইডটা নেই, এতটুকু নেই, মানে খুলিটা পড়ে আছে, এতটুকু নেই, মানে এটা মানে বিভৎস। হ্যাঁ, তো তখন সেখানে ইয়ে হলো, এই মুখ্যমন্ত্রী নিলামবাজার হয়ে, ফকিরবাজার হয়ে ওইদিকে চলে গেলেন, উইদিন 15 টু, গুলি হওয়ার প্রায় আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টাও নয়, আরো কম হবে, তিনি হাইলাকান্দি চলে গেলেন সঙ্গে সঙ্গে ওনাকে। এবং আরো আশ্চর্যজনক ঘটনা, হাইলাকান্দিতে গিয়ে তিনি 19 মে পর 21 জুন 61 যে 10 জন মানুষ সেখানে ভাষা আন্দোলনের বিরোধিতা করতে গিয়ে এবং সংঘর্ষ করতে গিয়ে পুলিশের সঙ্গে যারা গুলি খেয়ে প্রাণ গিয়েছিল, তাদেরকে তিনি শহীদ স্বীকৃতি দিয়ে গেলেন। মানে এই কাজটা তিনি করে গেলেন হাইলাকান্দিকে। কিন্তু ইতিহাস, মানে কেউ খারাপ পেলেও করার কিছুই নেই, কিছু নেই, ইতিহাসকে কেউ বদলাতে পারবে না, কারণ এটা একটা ক্লিয়ার মেসেজ উনি দিলেন যে এটা মানে প্রকাশ্য দিবালোকের মতো এটা পরিষ্কার হয়ে গেল যে বাংলা এবং বাঙালির প্রতি উনি এবং উনার যে তার দলের কি ভূমিকা, কি মনোভাব। তো উনি চলে গেলেন। চলে যাওয়ার পর প্রায় আধা ঘন্টা পর সমস্ত শহরের ক্রাউড বেরিয়ে গেল। যখন ছড়িয়ে গেল যে গুলি হলো, এখানে 4 জন পুলিশ কর্মীকে তো নৃশংসভাবে, এটা মানে এটা ওই আউট অফ অ্যাংরি,
মানে একটা নৃশংস হ্যাঁ, খুন, এটা যে পুলিশ হ্যাঁ, কর্মী তো আর কোনো দোষী না, না, কোনো- ওরা তো কিছু করে না। কোনো এই যে কিছু করে না। গণরুষ যে, হুম। ওটা কিন্তু দুঃখজনক, ও এবং এটা নিন্দা করা যায়। এটা নিন্দা হ্যাঁ, করা হ্যাঁ, যায়, এটা এটা নিন্দা- দুঃখজনক। কারণ ওরা হ্যাঁ, চাকরি করতে হ্যাঁ, এসেছে, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে এইভাবে নৃশংস ভাবে, নৃশংস সেদিন পুলিশের গুলিতে একজন পুলিশও মারা গেছিলেন, পুলিশও মারা গেছে, সিজিএম অফিসার, সিজিএম অফিসার। সম্ভবত ভদ্রলোক গুরুদাস গুরুদাস, দে না হ্যাঁ, দাস বোধহয় নাম হ্যাঁ, ছিল হ্যাঁ, ভদ্রলোকের। হ্যাঁ। উনিও তো ইনোসেন্ট ছিলেন। ইনোসেন্ট, তিনি তো হ্যাঁ, তার দায়িত্ব, হ্যাঁ, ওনার দায়িত্ব পালন হ্যাঁ, করতে হ্যাঁ। ছিলেন উনি। তো তো এই হলো কারফিউ ইনস্টল হলো বোধহয় 12টা, খুব সম্ভব 12টায়, মানে সম্ভবত হ্যাঁ 12টায় হবে। 12টা 12:30 হবে, কারফিউ দিয়ে দেওয়া হলো। কারফিউ দেওয়ার পর সমগ্র শহরে একটা মানে নিস্তব্ধতা এসে গেল, আর পুলিশি সন্ত্রাস শুরু হলো। হ্যাঁ, তারপর থেকেই পুলিশি সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস মানে যেটা মানে চলছিল, ট্রাই করা হয়েছে 2বার 3বার করিমগঞ্জ সরকারি হাসপাতাল থেকে যাতে আমাকে নিয়ে যাওয়া হয়, মানে অ্যারেস্ট করার চেষ্টা করা হয়েছিল, না তুলে নিয়ে যাওয়া? তুলে নিয়ে যাওয়া, আমি তো অ্যারেস্ট ছিলামই, ওহো, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা, আবার তুলে নিয়ে থানা হ্যাঁ, নিয়ে যাওয়া। তো আমি নিজেকে, যাই হোক, আমাদেরও কিছু কিছু সোর্সেস ছিল, তারা ইনফরমেশন গুলো দিল। তো আমার ওই তখন একটা মেডিসিন ওয়ার্ড এখন যেটা আছে ওই সাইডে, এই ওয়ার্ডটা বন্ধ ছিল। তো এই ওয়ার্ডটা ওপেনিং করার কথা ছিল কোনো মন্ত্রী বা কোনো আমলা বা কোনো এমএলএ কে দিয়ে। তো এটা আমরা ওই 11 তারিখে আমি বলেছিলাম যে কোনো আমরা জানি না, এটা এখন ওপেন করতে হবে, প্রয়োজন হয় আমি ওপেন করব। তো সেই দিন আমরা সেটা ওপেন করে, এবং এর ঠিক পেছনে ডক্টর এবি চৌধুরীর ফার্মেসি এবং বিল্ডিং ছিল। সেখান থেকে কারফিউ যখন ইনস্টল করা হলো, রাত্রিবেলা আমাদেরকে সেখান থেকে এই খিচুড়ি, তরকারি, ভাত, এগুলো ওই দিক দিয়ে দেওয়া হতো। এইভাবে পরিস্থিতি চলতে লাগলো, এবং পুলিশি সন্ত্রাস মারাত্মক, থানার নিচে দিয়ে যদি কেউ যাচ্ছে তবে সে শুধু আর্তনাদ শুনছে, এই ধরনের সন্ত্রাস, এই ধরনের অত্যাচার হয়েছে পুলিশি। তো এটা তো কন্টিনিউ হলো, আন্দোলন তো আর মোটামুটি ভাবে এই জায়গায় আসে একটু, তখন যে যার প্রাণ বাঁচাতে যে যেদিকে পারছে ছুটছে। হ্যাঁ, আমাদের প্রাক্তন বিধায়ক ছিলেন কেতকী প্রসাদ দত্ত, প্রাক্তন জেলা কংগ্রেস, তার বাড়িতেও রেড হয়েছে, প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি মাধবেন্দ্র দত্ত চৌধুরী, হরিপদ দেব জানেন, হরিপদ দেবকে হাতের মধ্যে মারা হয়েছিল। তারপর আমার শ্বশুর বাড়িতে রেড হয়েছিল, আমার মিসেস যিনি আছেন উনিও জানেন যে সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন। তো ওই জেল বড় আন্দোলনে উনি একটু কালো শাড়ি পরেছিলেন, হাতে ছাত্রী ছিল, ছাত্রী দিয়ে ঢুকে গিয়েছিলেন। তো ওটাকে লাগে পাক লইয়া কোর্ট আছে এই সোয়ালিটু। তো তাকে পাঠিয়ে দেওয়া হলো বাইরে। তো অনেককেই পাঠিয়ে দেওয়া হয়েছিল, অনেক ধর্মনগর গেল। কিছু কিছু আমি শুনতে পেয়েছি যে মানে সময় না পেয়ে, সুযোগ না পেয়ে নদী পেরিয়ে যেতে বাধ্য হয়েছে। তো এইভাবে চলতে থাকলো। তার মধ্যে হঠাৎ সন্তোষ মোহন দেব একটা বিবৃতি দিলেন, এবং সন্তোষ মোহন দেব টেক আপ করলেন যে জিনিসটা মানে অন্যভাবে একটা থ্রেডের মতো করিমগঞ্জে যিনি এসপি ছিলেন এবং ডিসি ছিলেন। এর পরবর্তীকালে প্রতিক্ষণের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি উনি আসলেন, সঙ্গে লোপামুদ্রা চৌধুরী, এবং তখন সিপিএম এর রাজ্যসভার দলনেতা দীপেন ঘোষ এসেছিলেন। তো ওই প্রতিক্ষণের যিনি ছিলেন সম্পাদক উনি আসলেন সঙ্গে। ওনারা সম্ভবত নিষিদ্ধ বোধ হয়, ওনারা গিয়ে আমি যে বেডে ছিলাম সেই বেডের সামনে গেলেন। তখন ওই চোরাকুড়ি যে আউটপোস্ট আছে, সেই আউটপোস্টে বদরুল বলে আপনি নিশ্চয়ই নাম শুনেছেন, দেখেছেন, মোটা করে ওভার আছে, ও নিজেকে লুকানোর চেষ্টা করছে, ফটো মারছে লুকানোর, কিন্তু প্রতিক্ষণে ওর ছবি এসে গেছে। আমার স্টেটমেন্ট নিলেন, প্রণববাবু কথা বললেন, সমস্ত ব্যাপার বললাম প্রণববাবুকে। এর আগে তো লোপামুদ্রা চৌধুরী তো বলেইছেন। তো এই কথাগুলো বলা হওয়ার পর 14th আগস্ট আমাদেরকে রিলিজ করা হলো, জেল থেকে রিলিজ করা হলো।
এই 14 আগস্ট আবার করিমগঞ্জ শম্ভুসাগর পার্কে একটা সভার আহ্বান করা হলো। সেই দিন সভা সেরে সেই সভায় মূল বক্তা ছিলেন রতীন্দ্রনাথ সেন। রথীন্দ্রনাথ সেন, হ্যাঁ। এবং রতীন্দ্রনাথ সেনের সেদিনের যে আওয়াজ, এবং উনি জেলা উপায়ুক্ত এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে যে ভাষায় কথাগুলো বলেছিলেন, স্টপ ইউর ডগস। হ্যাঁ হ্যাঁ, তিনি বলেছেন, বা তখন শ্রদ্ধেয় প্রয়াত নরেন্দ্র মোহন দাসের ভূমিকাটাও ছিল সাংঘাতিক, সাংঘাতিক ভূমিকা ছিল। তখন টিকে কামিল্লা ছিলেন, টিকে কামিল্লা ছিলেন চিফ সেক্রেটারি। তাকে তো দুরুবাবু যে ভাষায় উত্তরটা দিয়েছিলেন, দিয়েছিলেন। তো এগুলো চলতে থাকলো। হ্যাঁ হ্যাঁ। মিটিং শেষ করে আমরা কংগ্রেস অফিসে আসলাম, আমিও আসলাম কংগ্রেস অফিসে, কারণ আমি কংগ্রেসের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। তখন আসলাম, প্রাক্তন বিধায়ক কেতকী প্রসাদ দত্ত, গীতিন্দ্রলাল দে, আপনি নাম চিনছেন না কেন? আপনাদের কংগ্রেসের সেক্রেটারি ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন। আমরা কংগ্রেস অফিসে বসে গল্প গুজব করছি, হঠাৎ দুটো পুলিশের গাড়ি আসলো, এসেই কেতকী দত্ত এবং গীতিন্দ্রলাল দেখে মানে পিক আপ করে গাড়িতে নিয়ে গেল। তারপর আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তখন সঙ্গে সাব ইন্সপেক্টর তেওলকক তো কালি রিলিজ দেওয়া হয়েছে, আমাকে ছেড়ে দিল। তো তাদেরকে নিয়ে যাওয়া হয় থানা। সঙ্গে সঙ্গে আমরা তখন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন অবিনাশ দাস বিশ্বাস। তো অবিনাশ দাস বিশ্বাসকে আমরা খবরটা দিলাম। অবিনাশ দাস বিশ্বাসের সঙ্গে বিএসএফ কমান্ডেন্ট যিনি ছিলেন এখানে, খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি বিএসএফ কমান্ডেন্টকে নিয়ে সেখানে গেলেন থানাতে যাওয়ার পর প্রয়াত অবিনাশ বিশ্বাসের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করলো এবং ওনাকে বুকে ধাক্কা দিয়ে প্রায় ফেলে দিয়েছিল থানাতে। তখন ওনার সঙ্গে যে বিএসএফ কমান্ডেন্ট ছিলেন উনি প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে ওনার সঙ্গে যে আগ্নেয়াস্ত্র ছিল সেটা উনি টাচ করে উনি ধরলেন, ধরে বললেন, মানে একদম মানে রণংদেহী হয়ে বললেন, ক্যা বাত হ্যায়, ইংরেজিতে কথা বললেন, কিন্তু কিছু সময় তারপর হিন্দিতেও বললেন, क्या बात है, क्यों ऐसा कर रहे हो तुम लोग, तुम्हें मालूम नहीं है मैं कौन हूं, मैं बीएसएफ का लाऊं इधर, पूरा बीएसएफ का अगर लाऊं इधर तो कहां जाओगे तुम लोग। এই টোনে তারপর অবিনাশ বিশ্বাস বললেন, সেখানে যিনি ইনচার্জ ছিলেন থানার, ওনাকে বললেন যে আজকে রাত্রের মধ্যে না ছাড়লে কালকে কিন্তু ভয়াবহ অবস্থা হবে। ওরা শুনলো না, ওরা না শুনে ওনারা চলে আসতেন সেখান থেকে। চলে আসার পর রাত্রি কেতকী দত্ত আর ইয়েকে ছাড়া হয়নি। তার একদিন না দুদিন পর বোধহয় তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে। তো এইভাবে মানে চলতে থাকলো। কিন্তু সার্কুলারটা কিন্তু ওই গুলি হওয়ার কিছুদিনের মধ্যে বৃন্দাবন গোস্বামী তখন এসেছিলেন, আসিমগঞ্জে একটা মিটিং হয়েছিল, সেই আসিমগঞ্জের মিটিং এ তিনি ঘোষণা করেছিলেন যে আমি গিয়েই ওটা ইয়ে করে দেবো। তখন ইউএমএফ দলটা ছিল, ইউএমএফ এর 14 জন এমএলএ ছিলেন, আমাদের কালীপদ সেন ছিলেন, গোলাম ওসমানী, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, ওরা সবাই ইউএমএফ এ ছিলেন। তো স্থগিত হলো। স্থগিত হওয়ার পর এই তো মোটামুটি ভাবে ইতিহাস। 21 জুলাই তো আমরা তো পথ চলছি এখনো, কিন্তু আপনি কি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে? ভাষার প্রশ্নে মোটেই মনে করি না, অধিকারের প্রশ্নে মোটেই মনে করি না। এখন এটা আরো বৃহৎ আকার ধারণ করছে বলে আমি মোটামুটি ভাবে মনে করি। কিন্তু আপনাদের প্রজন্ম, আমাদের যে প্রজন্ম, বা এর পরবর্তী 10 বছর পরে যে প্রজন্ম, আপনার ছেলে ধরুন, আমার মেয়েটা পর্যন্ত, এই প্রজন্ম যে আন্দোলনমুখী যে মানসিকতা, সেটা কিন্তু আজকে কিন্তু সেই জিনিসটা নেই, একদম নেই বলতে। সুতরাং আমাদের অধিকারটা আমরা কায়েম রাখবো কিভাবে, কি করে? এই জন্যই আপনার মতামতটা কি এই ব্যাপারে? এই জন্যই আমাকে যখন প্রতি বছর আমরা পালন করে থাকতাম 21 জুলাই, 19 মে, এই দুটো দিন বিশেষ করে 72-এর ব্যাপারটা নিয়ে অনেকটা কিছুটা একটা দ্বিমত আছে, একটা অংশ, পরবর্তীতে ওটা শেষ হয়ে গেছে হলেও, কিন্তু সবাই স্বীকার করে না। কিন্তু 61 এবং 86, এই 21 জুলাই এবং 19 মে, এই দুটো কিন্তু
জাঁকজমক আকারে কিন্তু পালন করা হতো আজ থেকে 15-20 বছর আগে পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হতো হতো কারণ আমরা প্রভাত ফেরি করতাম, আমি প্রভাত ফেরি করতাম এবং প্রত্যেক স্কুলে বেরোতো এই জেলার। আমি নিজে গান গেতাম, 11টি তাজা প্রাণ নিঃশেষে ঝরে গেল আমাদের সকালের জন্য, আজকের আমরা যে বেঁচে আছি নির্বাক প্রান্তীয় এই জনারণ্যে, 11টি তাজা প্রাণ নিঃশেষে ঝরে গেল আমাদের সকলের জন্য। এই যে কথাগুলো এটা আমরা পালন করতাম, কিন্তু বিগত 15-20 বছর থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে যে এই দিনগুলোর যে তাৎপর্য, এই দিনগুলোর যে মর্যাদা, এই দিনগুলোর যে যেভাবে এই দিনগুলো পালন হওয়া উচিত সেভাবে যেন হচ্ছে না। তার মধ্যে আমি দোষ দিতে চাই না কাউকে, আমরা একটা উন্নাসিক প্রজন্মকে সৃষ্টি করছি। আমি একটা কথা অত্যন্ত ছোট যদিও কথাটা বলতে চাই যে আজকে আসামের একটা শক্তি, আই এম নট স্পেসিফাইং এনি পার্টিকুলার অর্গানাইজেশন, আসামে একটা লোকান্তরিত একটা শক্তি আছে যে শক্তি চায় না যে আসামের ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদের মাতৃভাষা বাংলা, তাদের উন্নয়ন, তাদের সময় উন্নয়ন হোক, এটা চায় না যে দলের সরকারি হোক। কিন্তু একটা বিষয় দাদা আমি আপনাকে যে বলছি, আমরা তো যেহেতু আগে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এখন সরাসরি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে নেই, কিন্তু রাজনীতি ছাড়া তো আর কোনো মানুষ নেই, সবাই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আমরা প্রত্যক্ষভাবে নাই। কিন্তু আজকে ধরুন তখনকার সময়ের যে পরিস্থিতি, আজকের পরিস্থিতি, যে আজকে গুয়াহাটিতে গেলে বা আমরা তো যেতে হয় বা বিভিন্ন জায়গায় গেলে যে বাঙালি সম্পর্কে, বাঙালিদের বিরুদ্ধে যে একটা উষ্মার ভাব যেটা ছিল, এখন কিন্তু সে ধরনের মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে সেগুলো নাই। এটা কিন্তু রাত আর দিন হ্যাঁ এখন নেই বললেই চলে, কিছুই নেই। একদম সিলেটি ভাষায় কথা বলে পুরা গুয়াহাটি শহর, ডিব্রুগড়, তিনসুকিয়া এগুলিতে চলাফেরা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আসামে এখন কিন্তু সহনশীলতা উভয় সম্প্রদায়ের মধ্যে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কনস্টিটিউয়েন্সি থেকে উনি নির্বাচিত হন, তার প্রায় 60-70% বাঙালি মানুষ। কাজেই এই অসম সাহিত্য সভারও কিন্তু ক্ষেত্রে ভূমিকা আছে, এখন কিন্তু সমন্বয় হচ্ছে, আসা যাওয়া হচ্ছে। বরাক উপত্যকায় এসে অসম সাহিত্য সভার কর্মকর্তারা এসে ওনাদের ভাব ব্যক্ত করে গেছেন যে কাছাড়ের শিলচর রেলওয়ে স্টেশনে যে গুলি হয়ে 11 জন শহীদ হয়েছিলেন, সরকারকে দিয়েছেন এবং বলেছেন যে যদি ভাষা শহীদ স্টেশন নাম যদি এটার দাবি হয়ে থাকে সেটা বাস্তবায়িত হোক। হ্যাঁ, তারা দাবি জানিয়েছেন। তারা এই কথা বলার 24 ঘন্টার মধ্যে সাম মালব্য না কি একজন ক্যামরাই বলে একজন বিপরীত দিয়ে 11 জন শহীদকে বাংলাদেশি বলে দিয়েছিল। তার মানে একটা শক্তি রয়েছে, সেই শক্তিটা কখনো বা শামকে দিয়ে বলাচ্ছে, কখনো বা রহিমকে দিয়ে বলাচ্ছে। এই যে একটা গুপ্ত শক্তি আছে, এই শক্তি কিন্তু ট্রেস আউট করা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হবে না। টু সাম এক্সটেন্ট আমি আজকের যিনি মুখ্যমন্ত্রী আছেন, যদিও বরাক উপত্যকার ব্যাপারে ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা বলি, বর্তমানে গত 10 বছরের যে অবস্থায় আমরা গেছি, আপনি নিজেই জানেন রাস্তাঘাটের অবস্থা কি। এই যে আমরা আজকে 21শে জুলাইয়ের পথ চলবো না, আমরা তবুও সেদিকে যাচ্ছি না, ডেভেলপমেন্ট বা এটা এই আজকে শুধু শহীদের মধ্যে থাকছি। একটা কথা স্বীকার করতে হবে যে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় তিনি নিজেও বরাক উপত্যকা এলে তিনি বাংলায় কথা বলেন তার মতো করে, যতটুকু তিনি বুঝেন, বা একটা সমন্বয়ের একটা চেষ্টা। বরাক বা সেদিন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্যে সম্মেলন, যে বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে যখন সংবর্ধনা দেওয়া হয়েছিল, তখন তিনি বলেছেন যে এই বঙ্গ সাহিত্যের জন্য আলাদা একটা ফান্ডের ব্যবস্থা করবেন, সেইগুলি করবেন। তো এই সরকারের আমলও দেখা যাচ্ছে সব ঠিক আছে, কিন্তু তারপরও একটা ইঙ্গিত আছে। একটা কথা আমি বলতে চাই, যে কিছুদিন আগে আপনিও জানেন, সবাই জানে, গতকালকে বরাক উপত্যকার সুবর্ণ জয়ন্তীতেও কথাগুলো এসছে, আমি দেখেছি পত্রপত্রিকায়, যে আজকে বিধানসভায় আজকে বাংলাকে
ব্রাত্য করার মতো যে একটা পরিস্থিতি তৈরি করা হলো, হিন্দিকে ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ, এটা কিসের ইঙ্গিত? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 61, 86, 21, 72 হওয়ার পর এখন পর্যন্ত সার্কুলার কেন স্থগিত? বাতিল কেন হয়? আজকের এই দিনে বরাক উপত্যকা থেকে যারা বিধায়ক হয়েছেন, ইরেসপেক্টিভ অফ এনি পার্টি, অল পার্টি, আমি সমস্ত 13 জন বিধায়ক, 13 জন বিধায়কের কাছে আজকের এই আলোচনা, এই মঞ্চ থেকে করজোড়ে নিবেদন করতে চাই, করজোড়ে নিবেদন করতে চাই, যে আমার নয়, আপনার নয়, আপনারা আপনাদের স্মৃতি যাতে ভবিষ্যতে যাতে তর্পণ করতে পারে। আর বরাক উপত্যকার মানুষ বলে এই বিধায়করা যখন ছিলেন তখন আসামের এই সার্কুলার যেটা স্থগিত ছিল সেটা উড্র হয়েছে, বাতিল হয়েছে আমার হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এই আবেদনটা আজকে এই আলোচনা চক্রের মাধ্যমে আমি বরাকের 13 জন বিধায়ক যারা মন্ত্রী আছেন তারা সহ সবার কাছে করজোড়ে আমি নিবেদন করতে চাই। এবং আজকের যে দিন, আগামী দিন যে 21শে জুলাই আমরা স্মরণ করব, একটা জিনিস এখন দেখুন, বাঙালি জাতিসত্তার যে প্রশ্ন, আজকে আমরা কিন্তু হিন্দু মুসলমানে ভাগ হয়ে যাচ্ছি। আগে যে ভূমিকা ছিল আন্দোলনে, ভাষা আন্দোলনের প্রশ্নে, দেখা যেত প্রচুর মুসলমান মানুষ, বাঙালি মুসলমান, মৌলানা জলিল সাহেব তার জলজন্ত প্রমাণ, টোটাল এখন পর্যন্ত নদওয়াতুত তামিরের যারা আছেন তারা অংশগ্রহণ, কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে সেই ঝোঁকটা কম। মুসলিম সম্প্রদায়ের মানুষ, বাঙালি মুসলমান মানুষ অনেক কম থাকেন। ওটা আমাদের ব্যর্থতা কিনা, আপনি কি বলেন এই ব্যাপারটা? আমাদের সার্বিক বাঙালি জাতিসত্তার ব্যর্থতা কিনা? আমি কথাটা বোধহয় আগে বলতে চাচ্ছিলাম, কিন্তু কথাটা অন্যভাবে এসে গেছি। বরাক আসাম সাহিত্য সভার সমগ্র আসামে তাদের যে ভূমিকা, আমি সমালোচনা করছি না। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনে যারা রয়েছেন তারাই কিন্তু এই দিকটা মানে দেখার এবং দায়িত্ব নেওয়ার প্রয়োজন তাদের। অনেক আগে থেকে তারা করেছেন, অনেক কিছু তারা করেছেন, তারা করছেন, তারা করে যাচ্ছেন, কিন্তু আরো তাদের আরো বেশি করে করতে হবে, না হলে কিন্তু আগামী প্রজন্মকে সঠিক রাস্তা দেখানো সম্ভব। কারণ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন আমাদের স্বাধিকারের সংগঠন। কারণ আমি একটা সার্কুলার জারি হলো, বিভিন্ন সংগঠনের সৃষ্টি হলো, একটা আন্দোলন হলো সাময়িক, সেটা ওগুলি সাময়িক, স্থায়ী নয়, এটা স্থায়ী নয়। স্থায়িত্বের দায়িত্ব বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন যেভাবে যে দায়িত্ব পালন করে আসছে ব্রহ্মপুত্র উপত্যকায় অসম সাহিত্য সভা একদিকে আসুক, আর একদিকে অসম সাহিত্য সভা। কাজেই আমি বলি না যে আমার সঙ্গে কারো ফারাক থাকুক, ব্রহ্মপুত্র বরাকের মধ্যে ভেদাভেদ বাড়ুক, আমরা চাই এক হওয়ার, সমন্বয় চাই। আমরা সব সময় চেয়েছি, এখনো চাই, ভবিষ্যতেও চাইবো, যাতে আমাদের যারা প্রজন্ম আছে তাদের যে লেজিটিমেট রাইট, যেটা তাদের যে মাকে মা বলার যে অধিকার, মাতৃভাষায় কথা বলার অধিকার, মাতৃভাষা মানে মাতৃদুগ্ধের সময়, সেই মাতৃদুগ্ধ থেকে যাতে আমাদের বাংলা মায়ের সন্তানরা বঞ্চিত না হয়, প্রতিটি ভাষা গোষ্ঠীর তার মাতৃভাষার অধিকার সুরক্ষিত হওয়া, প্রতিটি ভাষা গোষ্ঠী। আজকে মণিপুরীদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আমি প্রত্যেক মাতৃভাষায় যদি সে তার অধিকার না রক্ষা করতে পারে, সে জীবনে কি করে, সে তার জন্য কি করবে, সে দেশের জন্য কি করবে? কাজেই এই কমিটমেন্ট নিয়ে আজকে 40 বছর পূর্তি 21শে জুলাই আজকে ক্যান্ডেল মিছিল হচ্ছে, এবং চেষ্টা করছি আমরা যাতে বর্তমান প্রজন্ম, বর্তমান ছাত্র সমাজ তাদের কাছে এই ইতিহাসে চেতনাটা এবং এই ইতিহাসটা যাতে চোখের সামনে তাদের উপস্থাপিত করে রাখা যায়, তারা যাতে উপলব্ধি করতে পারে যে আজকে যে তারা শিক্ষা গ্রহণ করছে, আজকে যে তারা এগিয়ে যাচ্ছে, এটার উপর হয়তোবা না সুখ, হয়তোবা আবার হয়তো কর্মযুগ বলা যায় না। কাজেই একই সঙ্গে আমি বরাকের 13 জন বিধায়ক, সাংসদ আছেন, এখন সাংসদ আছেন দুজন, রাজ্যসভা আছেন, লোকসভা আছেন 4 জন সাংসদ, 13 জন বিধায়ক, প্রত্যেকের কাছে সবিনয়ে এবং করজোড়ে একজন বাংলা মায়ের সন্তান হিসাবে আমার নিবেদন থাকলো যে আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে তারা যেন
এই দাবিটা রাখেন যে সার্কুলার প্রায় দীর্ঘদিন থেকে স্থগিত রাখা হয়েছে, অন্ততপক্ষে এটাকে যাতে প্রত্যাহার করে নেওয়া হয়। আচ্ছা, আজকের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ভাষা শহীদদের স্মরণ করে এই কথাটাই বলি, উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি আরেকটা একটু সংযোজন করতে চাই, দিবে আর নেবে মিলাবে মিলেবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমরা দিয়েই যাব, শুধু দিয়েই যাব, আমরাও দেব, আমাদেরকেও পেতে হবে কিছু। তাই রবি ঠাকুরের এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম।